শেখ হাসিনাকে আদানির বকেয়া পরিশোধে $200 কোটি ঋণ দিতে চেয়েছিল ভারত। এবং সর্বশেষ জানাবো পতিত স্বৈরাচার ও তার দোসরদের হুঙ্কার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শেখ হাসিনাকে আদানির বকেয়া পরিশোধে $200 কোটি ঋণ দিতে চেয়েছিল ভারত। আদানির পাওয়ার কোম্পানির বকেয়া বিল পরিশোধে শেখ হাসিনা সরকারকে $200 কোটি ঋণ দিতে চেয়েছিল ভারত সরকার। দ্য হিন্দু বিজনেস লাইনের এক প্রতিবেদনে এই তথ্য বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আদানির বকেয়া পরিশোধে ভারত বাংলাদেশকে প্রায় $200 কোটি ঋণ দেওয়ার পরিকল্পনা করছিল। কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই ঋণে আলোচনা স্থগিত হয়েছে। নাম না প্রকাশ শর্তে একটি সূত্র জানিয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে এখনও এই ঋণ নিয়ে আলোচনা পুনরায় শুরু করার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সূত্র আরও বলেছে, এই ঋণের ওপর প্রায় 2% সুদ ভর্তুকি দেওয়ার বিষয়টিও বিবেচনায় ছিল, যাতে বাংলাদেশ সরকারের জন্য বিষয়টি সুবিধাজনক হয়। তবে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আলোচনা ভেস্তে গেছে। জানা গেছে, সম্প্রতি আদানি পাওয়ার বকেয়া পরিশোধ না করায় বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে। আদানি পাওয়ার ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত 1600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকারী প্ল্যান্ট থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। তবে 7 নভেম্বরের মধ্যে পাওনা পরিশোধের চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করলেও আদানি পাওয়ার সরকারি অনুমোদন দ্রুত পাওয়ার বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করেছে। এই কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধের হুমকি আপাতত তুলে নেওয়া হয়েছে। আদানি পাওয়ার ছাড়াও আরও 4টি ভারতীয় বিদ্যুৎ কোম্পানি বাংলাদেশের জন্য বিদ্যুৎ সরবরাহ করে। বাংলাদেশের কাছে এসব কোম্পানিরও বকেয়া রয়েছে। খাত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই কোম্পানিগুলোর মধ্যে SEIL এনার্জি, NTPC, PTC ও পাওয়ার গ্রিড অন্যতম। তবে আদানি পাওয়ারের বকেয়ার পরিমাণ সবচেয়ে বেশি। পতিত স্বৈরাচার ও তার দোসরদের হুঙ্কার। গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের বিভিন্ন চড়াই উতরায়ের মধ্য দিয়ে 3 মাস অতিবাহিত হতে চলছে। পরিবর্তিত পরিস্থিতিতে নতুন সরকার দায়িত্ব নিয়ে নানাবিধ চ্যালেঞ্জে পড়েছে। বিশেষ করে দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, প্রশাসন থেকে পতিত স্বৈরাচারের দোসরদের চিহ্নিত করে অপসারণ, একই সাথে যোগ্য ও বঞ্চিতদের পদায়ন, গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা, নিহতের তালিকা প্রস্তুত করে তাদের পরিবারের পাশে দাঁড়ানো, সর্বক্ষেত্রে বৈষম্যের লাগাম টেনে ধরা, দুর্নীতি, লুটপাট ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে ব্যাংক, বিমা তথা আর্থিক প্রতিষ্ঠানের শৃঙ্খলা ফিরিয়ে এনে অর্থনীতির চাকা গতিশীল রাখা, গুম খুনের সাথে জড়িতদের আইনের আওতায় আনার, সর্বোপরি আইন, বিচার ও শাসন বিভাগের প্রয়োজনীয় সংস্কার সাধনের মাধ্যমে দেশে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, বাক স্বাধীনতা নিশ্চিত করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। এসব ক্ষেত্রে দেশবাসী ড্রাস্টিক অ্যাকশন ও জিরো টলারেন্স নীতি প্রত্যাশা করে আসছে। বাস্তবতা হচ্ছে, জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের বিভিন্ন সীমাবদ্ধতা অতিক্রম করে পতিত স্বৈরাচারের 15 বছরের জঞ্জাল পরিষ্কার করে রাষ্ট্র মেরামতের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ 2 থেকে 4 মাস কিংবা 1 বছর যথেষ্ট সময় হয় না। কিন্তু নতুন অন্তর্বর্তীকালীন সরকারের বয়স 3 মাস অতিবাহিত হতে না হতেই আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এবং তার দেশি বিদেশি দোসররা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে প্রকাশ্যেই হুঙ্কার দেয়া শুরু করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টায় লিপ্ত রয়েছে। পলাতক শেখ হাসিনা ভারতের মাটিতে অবস্থান করে ফোনে বর্তমান সরকার এবং গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতা এবং অন্তর্বর্তীকালীন সরকারকে দেখে নেয়ার হুমকি দিচ্ছেন। সর্বশেষ গত 28 অক্টোবর শেখ হাসিনার কণ্ঠের মতো একজনের ফোনালাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে গাইবান্ধার গোবিন্দগঞ্জের এক নেতাকে বলতে শোনা যায়, তোমাদের বাড়িঘরে যারা আগুন লাগিয়েছে তাদের বাড়িঘর নেই, সব কথা কি বলে দিতে হয়, সবকিছু কি প্রকাশ্যে করতে হয়। এ সময় শেখ হাসিনাকে আরও বলতে শোনা যায়, আর মামলা, আমার তো শুধু গোবিন্দগঞ্জ না, আমার তো সারা বাংলাদেশে 227টি মার্ডার কেস। আমি বলছি, সবাই তালিকা করো, তোমরাও তালিকা করো। 227 জনকে মার্ডারের লাইসেন্স পেয়ে গেছি।
এক মামলায় যে শাস্তি, 200 মামলায়ও সেই শাস্তি, তাই না? ঠিক আছে, সেই শাস্তি নেব, তার আগে 200 হিসাব করে নেব, এটা যেন মাথায় থাকে। তার এই বক্তব্যের মধ্য দিয়ে গৃহযুদ্ধের সুস্পষ্ট উস্কানি বিদ্যমান। শেখ হাসিনার বিভিন্ন হুঙ্কারের কারণে সিভিল প্রশাসনে কর্মরত তার এক দোসর লালমনিরহাটের জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম উর্মি নিজের ফেসবুকে লিখেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ। কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। এর আগে তিনি ফেসবুক পোস্টে আবু সাইদকে সন্ত্রাসী বলে উল্লেখ করেন এবং গণ অভ্যুত্থান নিয়েও বিরূপ মন্তব্য করেন। একটি রক্তাক্ত গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত সরকারের বৈধতা চ্যালেঞ্জ করার দুঃসাহসিক হিম্মত কোত্থেকে আসে? তাবাসসুমরা আবু সাইদের শাহাদাত ও আত্মত্যাগকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে মূলত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। পক্ষান্তরে পুলিশ এবং ছাত্রলীগ যুবলীগ একাকার হয়ে গণ অভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যার যে উন্মত্ততা প্রকাশ করেছে, তার এক ধরনের বৈধতা দেওয়ার অপচেষ্টা করেছে। গণ অভ্যুত্থানে শহীদ 1581 জন এবং আহত 22,907 জনের আত্মত্যাগ তাবাসসুমদের কাছে এক ধরনের পরিহাস। অথচ এই গণ আন্দোলনে অংশ নিয়ে 400 জন চোখ হারিয়েছেন। এর মধ্যে 2 চোখ হারিয়েছেন 200 জন। অনেকে চিরদিনের মতো পঙ্গুত্ব বরণ করেছে। গত 25 অক্টোবর সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের ব্যানারে 8 দফা দাবিতে চট্টগ্রামে গণসমাবেশ করেছে। সমাবেশ থেকে ঢাকা অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছে সংগঠনটি। সমাবেশে বক্তারা সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতনের অভিযোগ তুলে সংখ্যানুপাতিক হারে হিন্দুদের সংসদে আসন বিন্যাস করার দাবি করে প্রয়োজনে ভোট বর্জন হুমকি দিয়েছেন। একই সাথে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন সহ 8 দফা দাবি তুলেছেন। বস্তুত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে বিগত 15 বছরে আওয়ামী দোসরদের দ্বারা নির্যাতন নিপীড়নের শিকার হলেও হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে মাঠ পর্যায়ে বড় ধরনের কোনো আন্দোলনের কর্মসূচি পালন করেননি। মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র এর 2021 সালের প্রতিবেদন অনুসারে 2013 থেকে 2021 সালের মধ্যে হিন্দুদের ওপর 3,679টি হামলার ঘটনা ঘটেছে। জানুয়ারি 2013 থেকে জুন 2024 পর্যন্ত সংগঠনটি সংখ্যালঘুদের মন্দির ও মূর্তির ওপর 1,879টি আক্রমণ এবং 2,190টি হামলার মামলা নথিভুক্ত করেছে। কুমিল্লায় মন্দিরে মূর্তির সামনে কোরআন রাখা এবং রংপুরে পীরগঞ্জে হিন্দুপাড়ায় আগুনের অভিযোগ, পিটিয়ে মানুষ হত্যা ইত্যাদি নানাবিধ ঘটনাবলী একই সাথে বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার হলেও তখন ইসকন সহ হিন্দু সম্প্রদায়ের নেতারা ছিলেন নির্লিপ্ত। অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে যাই করুক না কেন সবকিছু উপেক্ষা করে থাকে। যখনই বাংলাদেশের ভিন্ন কোনো দল বা শক্তি রাষ্ট্র ক্ষমতায় আসে, তখনই সংখ্যালঘু নির্যাতন ইস্যু হিসেবে আবির্ভূত হয়। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার যখন রাষ্ট্র মেরামতের মাধ্যমে দেশকে গণতান্ত্রিক কাঠামোয় এনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পথ উন্মুক্ত করার চেষ্টা করছেন, সেই সময় মতলববাজ গোষ্ঠী সংখ্যালঘু কার্ড নিয়ে মাঠে নেমেছে। প্রতিবেশী একটি দেশের ইন্ধনের সংখ্যালঘুর ব্যানারে পতিত স্বৈরাচারের দোসরদের সহযোগিতায় শুরুতে শাহবাগ ও পরে চট্টগ্রামের সমাবেশের নামে দেশে অস্থিরতা সৃষ্টির প্রয়াস চালাচ্ছে। পতিত স্বৈরাচারের দোসররা তাদের লুটপাটের হারানো সাম্রাজ্য ফিরে পেতে তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে গুজব ছড়ানোর কারখানা খুলে বসেছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দলীয় ফেসবুক পেজ থেকেও গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে। ফেসবুকে ভুয়া আইডি খুলে ব্যাপকভাবে গুজব ছড়িয়ে দেওয়া হয়। সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা, হত্যা, ধর্ষণ করা হচ্ছে নির্বিচারে। এই গুজব ছড়িয়ে সনাতন ধর্মাবলম্বীদের আন্দোলনে নামতে উৎসাহিত করে। শেখ হাসিনা ও তার দোসররা হয়তো স্বপ্ন দেখছে ফিলিপাইনের কর্তৃত্ববাদী দুর্নীতিবাদ শাসক ফার্ডিনান্দো মার্কোস পরিবার কিংবা হাইতির স্বৈরশাসক যা বার্ট্রান্ড অরিস্টিড ওর মতো দেশে ফিরে আবার মসনদে বসার মতো ঘটনা বাংলাদেশেও ঘটবে। দেশে বিদেশে এসব প্রচারণার মধ্য দিয়ে বিগত সরকারের সেবা দাসেরা জনমনে এক ধরনের আতঙ্ক সৃষ্টির প্রয়াস চালাচ্ছে। যদি শেখ হাসিনা দেশে ফিরে আসে তবে দেশের পরিস্থিতি কি হবে? এই প্রচারণার প্রধান লক্ষ্য গণ অভ্যুত্থান এবং অন্তর্বর্তী সরকারের সাথে সংশ্লিষ্টদের মনোবল ভেঙে দেয়া,
প্রশাসনে বিশৃঙ্খলা সৃষ্টি করা। বস্তুত শেখ হাসিনার 15 বছরের শাসনামলে সিভিল প্রশাসন থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ সর্বত্র তার পছন্দের দলান্ধ লোকজনকে নিয়োগ, পদোন্নতি দিয়ে প্রশাসন সাজিয়েছে। ফলে এখনও প্রশাসনের পরতে পরতে রয়ে গেছে তার অনুগত আমলা, পুলিশ। দিল্লিতে বসে এখনও শেখ হাসিনা কলকাঠি নাড়ছেন আর প্রশাসনে কর্মরত তার অনুসারীরা কাজ করছেন। শুধু তাই নয়, আলোচনা সমালোচনা হচ্ছে একজন উপদেষ্টা, বিশেষ উপদেষ্টাদের বিগত দিনের ভূমিকা নিয়েও। অভিযোগ উঠেছে, যারা বিগত সরকারের সময়ে অন্যায়ভাবে বঞ্চিত হয়েছে তাদের বদলে নিজেদের অনুসারীদের প্রমোশন দিচ্ছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে চুক্তিতে নিয়োগ দিচ্ছেন। ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানের অর্জন ব্যর্থ করতে দেশি বিদেশি চক্র, বিশেষ করে বৃহৎ প্রতিবেশী দেশটি এখনও পতিত স্বৈরাচার হাসিনাকে ফের ক্ষমতায় ফিরিয়ে আনার নানা ফন্দি ফিকিরে ব্যস্ত। এক্ষেত্রে জনপ্রশাসনে ঘাপটি মেরে থাকা হাসিনার দোসরদের কাজে লাগিয়ে ফায়দা হাসিলের ষড়যন্ত্র করছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।